শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় টিকায় টিকিয়ে থাকা। এই বিষয় নিয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক বেনজির আহমেদ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রাক্তন পরিচালক, রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর আফম রুহুল হক এমপি। এছাড়া আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন গ্লোব বায়োটেকের ব্যবস্থাপক, কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন জনাব ডক্টর মহিউদ্দিন। আমরা এই চারজনের সাথেই আলোচনা করব। প্রথমেই ডক্টর বেনজির, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় টিকায় টিকে থাকা। টিকা নিয়ে সর্বত্রই কথা হচ্ছে এবং শেষ পর্যন্ত কেউ কেউ বলছে টিকা এখন মোটামুটি যুদ্ধে পরিণত হয়ে গেছে। তো সেই টিকা যুদ্ধে আমাদের অস্তিত্ব কতটা টিকে থাকবে সেই প্রত্যাশা তো থাকেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যে চুক্তি হয়েছিল সেটি নিয়ে এক ধরনের দোলাচলের কারণে যেই প্রত্যাশার ভিত্তি ছিল তাও কিছুটা নড়বড়ে হতে চলেছে, এমনটা বলছে কেউ কেউ। সব কিছু মিলিয়ে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ মজলিস, এবং সকল দর্শককে 2021 সালের শুভেচ্ছা জানাই। এই বছরটা যেন আমাদের ভালো কাটে। 2020 সাল আমাদের একটা মহা দুর্যোগের বছর গেল। তো টিকায় টিকে থাকা, ভালোই আপনারা একটা আজকে মানে শিরোনাম করেছেন মজার। টিকায় টিকে থাকা বিষয়টা, হ্যাঁ, একদিক থেকে ঠিক যে কেউ যখন টিকা পাবে তার করোনার বিরুদ্ধে টিকে থাকার সুযোগটা বা সম্ভাবনাটা বেড়ে যাবে, এটা স্বাভাবিক। তবে টিকায় যে শুধু টিকে থাকা ব্যক্তি হিসেবে তা নয়, বরঞ্চ টিকা দিয়ে হয়তো বা আমরা যদি খুব ভালো করে পরিকল্পনা করি, বাস্তবায়ন করি, টিকা ঠিক মতো দেই, তাহলে টিকে থাকার পাশাপাশি এই রোগটা নিয়ন্ত্রণে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। টিকার জন্য বাংলাদেশ বেশ জোর প্রস্তুতি নিয়ে আসছে, এটা বলা যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই টিকা যাতে পাওয়া যায় সেই ব্যাপারে নির্দেশনা সহ অর্থ বরাদ্দে উনি যে উদারতা দেখিয়েছেন সেটাকে ধন্যবাদ দিতেই হয়। তবে আসলে আমরা যদি আরেকটু দৃষ্টিটাকে প্রসারিত করতাম টিকার ব্যাপারে, তাহলে ভালো হতো। একটা টিকাতে নিবদ্ধ না থেকে আমরা যদি আরও একাধিক টিকার দিকে তাকিয়ে পরিকল্পনা করতাম, তাহলে অনিশ্চয়তাগুলো কিছুটা কম থাকতো। এবং অনেক দেশ কিন্তু তা করেছে। ধরেন কানাডার কথা বলতে পারি, ওরা ফাইজারের টিকার দিকেও রেখেছে, মডার্নার টিকার দিকেও রেখেছে, অক্সফোর্ডের টিকার দিকেও রেখেছে। তো ঠিক একইভাবে ধরেন ইভেন আমরা কিছু সুযোগও মিস করেছি। যেমন ধরেন চাইনিজ ভ্যাকসিনটা যদি ট্রায়ালটা বাংলাদেশে হতো, তাহলে কিন্তু আমাদের চাইনিজ ভ্যাকসিনটা পাওয়ার সুযোগটা বেশি হতো। কারণ হলো, একটা নিয়ম আছে, কোনো দেশে যদি একটা কোনো ভ্যাকসিন ট্রায়াল হয়, তাহলে সেই যে যারা ট্রায়ালটা করে তাদের একটা নৈতিক একটা দায়িত্ব থাকে ওই দেশের জনগণের জন্য এই ব্যাপারে অগ্রাধিকার, একটা প্রায়োরিটি পাবে। এবং অনেক দেশ কিন্তু পেয়েছে। তো যাই হোক, তারপরেও আমার মনে হয় যে টিকা আমরা পাবো, অ্যাস্ট্রাজেনেকার টিকাই পাবো ভারত থেকে। এই যে টিকাটা কতটা পাওয়া যাবে সেটা একটা বিষয়, কবে আসতেছে, কবে পাওয়া যাবে সেটাও একটু বিষয়। তবে এটা খুব বড় বিষয় না, এই কারণে যে শুধু টিকা বা যেটুকু টিকা আসবে সেটা যে আমাদের 17 কোটি মানুষকে পুরো সুরক্ষা দেবে তা না। বরঞ্চ টিকা আসবে, আমাদের মূল একটা উদ্দেশ্য হবে যারা টিকার যোদ্ধা, যাদের জীবনটা বেশি ঝুঁকিতে পড়ে, তারা যদি রক্ষা করা যায় তাদেরকে, তাহলে তারা তাদের সেবাটা বা তাদের কাজটা ঠিকমতো দিতে পারবে। কারণ আমাদের এই মহামারীতে তো আমরা দেখেছি অনেক স্বাস্থ্যকর্মী, ডাক্তার, চিকিৎসক যারা অনেকেই তারাও প্রাণ দিয়েছেন, যারা ফ্রন্টলাইনার হিসেবে। আমি আসবো আপনার কাছে আবারও, আমরা ডাক্তার আফম রুহুল হকের কাছেও যাব। তার আগে সাইল ভাই, আপনি শুনছিলেন যে বিষয়টি আসলে বলছিলাম যে ভারতের যে অ্যাস্ট্রাজেনেকার টিকার কথা বলা হচ্ছিল, সেটি আমরা বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পাবো, এরকম কথা ছিল সব কিছু মিলিয়ে। এবং এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্যমন্ত্রী অবশ্য সে কথাই বলছেন। কিন্তু তারপরেও
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যে বক্তব্য পাচ্ছি তাতে করে মনে হচ্ছে যে তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর আমাদের এখানে রপ্তানি হবে কিনা, সার্বিকভাবে সেই প্রত্যাশার ভিত যে কথাটি বলছিলাম ডক্টর বেনজিরের কাছে, যে একটু কি দুর্বল হয়ে যাচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আর আজকের এই আলোচনায় সম্মানিত আলোচকবৃন্দ, যারা দেখছেন, দর্শক শ্রোতা, আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং আশা করি আমরা এই 2021-এ আমরা গত বছরের আমরা যে করোনা দুর্যোগ, আমরা যে যার সংকটের মধ্যে ছিলাম, এবছরে সেটা আমরা অনেকখানি আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আমরা যেমন ব্যক্তিগতভাবে যত্নবান হব, আমাদের রাষ্ট্র এবং সরকারও নাগরিকদের প্রতি তাদের যে দায়িত্ব, তো নিশ্চয়ই সে দায়িত্ব তারা পালন করবেন। আপনি যে প্রশ্ন করলেন, প্রথম হলো যে এটা তো আমরা এতদিন ধরে আমরা জেনে আসছিলাম যে ভারত যখনই টিকা পাবে প্রায় একই সময়ে বাংলাদেশও কিন্তু তারপরে টিকা পাবে। এরপরে ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান তিনি যখন সংবাদ সম্মেলন করে কথাটা বললেন যে ভারতের চাহিদা পূরণ করার পরে এরপরে বাইরে রপ্তানি করার প্রশ্ন, এরপরে ভারতের মন্ত্রী বা কর্মকর্তারা তারা খানিকটা আশ্বস্ত করলেন যে না, আমাদের সাথে বাংলাদেশের যে চুক্তি আছে বা অন্যান্য দেশেও সেটা যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখনও পর্যন্ত এটা নিয়ে যে অনিশ্চয়তা, এটা নিয়ে যে সংশয়, এটা নিয়ে যে দ্বিধা, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এটা কিন্তু বলা যাবে না। এখন জানুয়ারি মাসে পাচ্ছি এর কোনো নিশ্চয়তা নেই, ফেব্রুয়ারিতে যে পাবো এটাও কোনো জোর করে বলতে পারছি না, মার্চে যে আসবে এটা আমি একজন নাগরিক হিসাবে সে ভরসা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। আশা করতে পারি আমরা যে সম্ভব স্বল্পতম সময়ে যেখানে আসে। ইতিমধ্যেই আমরা 4,236 কোটি টাকা এই 3.5 কোটি টিকার ডোজের জন্য ইতিমধ্যে সরকার থেকে বরাদ্দ করা হয়েছে এবং সে টাকাও দিয়ে দেবার কথা এই ক্ষেত্রে। তো ফলে আমি যেখানে পরিষ্কার যেটা বলতে চাচ্ছি, আসলে আমরা একটা ছোটোকালে পড়েছি সব ডিম নাকি এক ঝুড়িতে রাখতে হয় না। শুধুমাত্র একটি বিকল্পের উপরে আমাদের মতন দেশ, যারা আমাদের আন্তর্জাতিক পরিসরে যেখানে আমাদের দর কষাকষির ক্ষমতাটা দুর্বল, অর্থনৈতিক ক্ষমতাটাও আমাদের যেখানে অন্যদের তুলনায় অনেকখানি দুর্বল, সেখানে একাধিক বিকল্পের ব্যাপারটাই আমাদের বিবেচনার মধ্যে রাখাটা দরকার ছিল। একটু আগে বেনজির ভাই বললেন সিনোভ্যাক যারা দুটো পর্যায়ে যারা পার হয়ে এসেছিল, এরপরে হঠাৎ করে আমরা দেখলাম যে তারা যখন ট্রায়ালের ব্যাপারে তারা যখন বাংলাদেশে শুরু করবেন তখন তাদেরকে আমরা অনুমতিটা দেওয়াটা যায়নি এই ক্ষেত্রে। তো সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক। তাহলে আমাদের আরেকটা বিকল্পের জায়গাটা হতো। এরকম যদি আরও 2-3টে বিকল্প যদি আমরা সন্ধান করতে পারতাম, হয়তো এই জানুয়ারি মাসে বা এই ফেব্রুয়ারিতেই হয়তো আমাদের জনগণের ফ্রন্ট লাইন ফাইটার যারা আছেন কমপক্ষে তাদের কাছে টিকাটা তারপরে সেখানে পৌঁছানো যেত। সেদিক থেকে যেটা বলতে চাই, আমি একটু আগে আলাপ করছিলাম যে আমরা এই ধরনের সিদ্ধান্তগুলো এবং যখনই চিনি এটা হলো, আমরা দেখলাম যে আমাদের প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিব তিনি ঢাকাতে উড়ে এলেন এবং উড়ে আসার পরেই দেখলাম যে আমাদের অবস্থানের খানিকটা পরিবর্তন। এই বিষয়গুলোকে আমি মনে করি যে রাজনৈতিক বিবেচনাটা প্রধান বিবেচনা হওয়ার কোনো সুযোগ নেই। এগুলো আমাদের যারা চিকিৎসক, যারা গবেষক, যারা ডাক্তার, আমাদের জনগণের স্বার্থটাকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখে এবং তাদের মতামত, তাদের সুপারিশ অনুসারে এই সমস্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে, জনস্বাস্থ্যের যে গুরুত্বপূর্ণ বিষয়, একটা প্রায় মহামারী দুর্যোগ বা অনেকে বলছেন আমরা অতিমারি, এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে তাদের মতামতটাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। আজকে একটা ভালো সংবাদ আমরা যেটা দেখলাম যে মানে আমাদের এখানে আমরা যে বঙ্গভ্যাক্স আমরা যেটা দেখলাম যে তারা এখন তাদের আরেকটা অনুমোদনের জায়গায় তারা একটা ট্রায়ালে যাবার একটা পর্যায়ে তারা যাচ্ছেন। আমাদের দেশীয় একটা টিকা এবং তারা যদি এরকম জায়গায় যেতে পারেন সেটা নিশ্চয়ই আমাদের জন্য খুবই স্বস্তির এবং খুবই আনন্দের। এবং একটু আগে আমরা একটু আলাপ করছিলাম, এটা যেন গণস্বাস্থ্যের এবং তাদের মতন সেই পরিণতি একটা পর্যায়ে তাদেরও যেন না হয়, আমরা নিশ্চয়ই নাগরিক হিসেবে সেটা আমরা দেখতে চাইব। ফলে আমি এই পর্যায়ে যে কথাটা শেষ করব যে আমরা শুধুমাত্র আপনি যেটা বললেন টিকা দিয়েই টিকে থাকা যাবে, আমি নাগরিক হিসাবে আমি এভাবে চিন্তা আমি করি না। এই টিকাগুলো কতখানি এটাকে সত্যি সত্যি এই
সংক্রামক ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করবে, এখনো পর্যন্ত নিশ্চিতভাবে সেটা বলবার সময় এখনো অবকাশ আসেনি। সেটার জন্য আমাদেরকে সময় নিতে হবে। আমি মনে করি টিকা যেমন নিশ্চয়ই আমাদের দরকার, টিকার কার্যকারিতা বোঝার জন্য একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি শেষ যেটা বলতে চাই, টিকার পাশাপাশি এই মুহূর্তে যেমন আমরা যে মাস্ক, আমি আপনার এখানে আসার আগে দেখছিলাম যত বেশি মাস্ক পরাটা বাড়ছে নাগরিকদের মধ্যে, আমাদের কিন্তু এই করোনার সংক্রমণটা কম্পারেটিভলি কিন্তু একটা কম থাকার একটা প্রবণতা আমরা দেখছি। যত বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠছি, শুধুমাত্র টিকাকে একমাত্র নিদান এভাবে চিন্তা করাটা সম্ভবত কোনো আমাদের মতন দেশ সমাজের মধ্যে এটা কোনো বিজ্ঞানসম্মত চিন্তা হবে। আমরাও অবশ্য সেই চিন্তা করি না, কিন্তু এখন যেহেতু আলাপ হচ্ছে সার্বিকভাবে টিকা নিয়ে, জনাব আফম রুহুল হক, আপনি শুনছিলেন টিকার বিষয়টি বলবেন, এবং যে কথাটি আপনি এর আগেও বলেছেন, এখানের সম্মানিত আলোচক যারা তারাও বললেন যে কেবলমাত্র টিকাই যে এই সমস্যার সমাধান দেবে বিষয়টি সেরকম নয়, অন্তত আমাদের মতো বাস্তবতার দেশে তো নয়। সুতরাং তারপরেও টিকার ব্যাপারে যে কথাগুলো এখানে এসেছে তার মধ্যে একটি বিষয় যে বিকল্প চিন্তা থাকলে ভালো হতো, যদি সেটি দিয়েই শুরু করেন। আমাদের যে অবস্থা বর্তমানে টিকা এবং টিকা নিয়ে যে কথাবার্তা চলছে, আমাদের মনে রাখতে হবে দু দেশের সর্বোচ্চ পর্যায়ের দুই প্রধানমন্ত্রী কথা দিয়েছেন যে টিকাটি আমরা ইন্ডিয়ার প্রোডাকশন হাউস থেকে পাবো। ব্যানার্জি যে কথা বললো যে হ্যাঁ, আমাদের অবশ্যই আরো দূরদর্শী এবং আরো চেষ্টা করার বাঞ্ছনীয় ছিল যে আমরা অন্য কোথাও থেকে, অন্য কোনো সোর্স থেকে আরো সোর্সিং করতে পারতাম কিনা, বা এখনো পারা যায় কিনা, এখনো সময় কাটেনি। শুধু একটির উপরে ভরসা করে থাকাটা সঠিকটা হচ্ছে না। আমরা কোভ্যাক্সের থ্রু দিয়ে আরো কিছু ভ্যাকসিন পাবো, কিন্তু সেটি কোনটি পাবো সেটাও কিন্তু এখনো জানি না। 20% পিপলকে দিবে, আমাদের 6 কোটি মানুষের মতো আমাদের হয়তো আমরা পাবো ডোজ। আর এখান থেকে 3 কোটি, সব মিলে 4 কোটি, 4.5 কোটি মানুষের জন্য আমরা 2টো ডোজ করে দিলে পেয়ে যাব। কিন্তু সেটি এখনো কবে আসছে বা কখন আসছে সেটি এখনো নিশ্চিত নয়। আশা করছি যে ইন্ডিয়া থেকে আমাদের যে তারা কথা দিয়েছে, মন্ত্রণালয় কথা দিয়েছে, ডিপার্টমেন্ট কথা দিয়েছে, স্বাস্থ্য সেক্রেটারি আজকেও বলেছে যে কোনো প্রবলেম নেই। সুতরাং আমরা আশা করছি, আমরা তাদেরকে অর্থও দিয়ে দিয়েছি। সুতরাং আমার ধারণা যখন ইন্ডিয়া তাদের ওখানে শুরু করবেন, আমরা তার কাছাকাছি সবাই পেয়ে যাব। আমার মনে হয় একসময় বোধহয় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মিস্টার মোদি বলেছিলেন যে যখন ইন্ডিয়া পাবে তখনই বাংলাদেশ পাবে। তো আমি এখনো সেই কথায় বিশ্বাস রাখি, যদিও অনেক কথাবার্তা নানান আলোচকরা বিভিন্ন জায়গায় চ্যানেলে বলছেন যে কখন আসবে না, মার্চ মাস চলে যাবে, এপ্রিল মাস চলে যাবে, পাবো না, ওরা ভ্যাকসিন আমাদেরকে দিবে না, নানান কথাবার্তা। কিন্তু আমি মনে করি আলোচনা করা যেতে পারে, কিন্তু আমার বিশ্বাস আছে দুই দেশের প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, সেই বিষয়ে আমি মনে করি যে এটি আমরা পাবো। আমাদের প্রথমত সবাই যে কথাটি বলছেন, আমি সে কথাটি বলবো, শুধু ভ্যাকসিনের উপরে ভরসা করে থাকলে চলবে না। তার কতগুলো কারণ আছে। যে ভ্যাকসিন দিতে আমাদের অনেকটা সময় লাগবে। আমরা ভ্যাকসিন পাবো 50 লাখ করে, তারপরে সেগুলো 3 কোটি আসবে, তারপরে 6 কোটি আসবে। সুতরাং এই কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দিতে বেশ আমাদের পুরা বছরটা চলে যাবে। 1 নম্বর এটি। 2 নম্বর হচ্ছে যে ভ্যাকসিন নিলেও আপনি হয়তো সংক্রমিত হবেন না, কিন্তু আপনি কিন্তু ক্যারিয়ার হতে পারেন। সুতরাং আপনার ভ্যাকসিন হলে আপনারা অসুস্থ হবেন না, কিন্তু আপনার কাছে জীবাণু থাকতে পারে, আপনার ভাইরাস এসে থাকতে পারে এবং আপনি সেটি ছড়াতে পারেন। সুতরাং ভ্যাকসিন নিলেও আপনাকে ইউল হ্যাভ টু কন্টিনিউ উইথ দ্য হেলথ ম্যানেজমেন্ট। আপনার হাত ধুতে হবে, মুখে মাস্ক লাগাতে হবে, শারীরিক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই কাজগুলো কিন্তু আমাদের করেই যেতে হবে। সুতরাং এতেই কিন্তু সহজে মুক্তি নেই। এবং আমরা ভ্যাকসিন সারা বিশ্বের 60-70% মানুষকে না দিতে পারলে আমরা কিন্তু এটিকে প্রোটেক্ট করতে পারছি না। যে কোনো দেশের একটুখানি জায়গায় থাকলে সেখান থেকে আবার সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ বলেছেন, হ্যাভ টু প্রোটেক্ট এভরিবডি। ইফ ইউ প্রোটেক্ট ওয়ান, দ্যাট মিনস ইউ হ্যাভ টু প্রোটেক্ট এভরিবডি। যে সকল লোককে, মানে অ্যাটলিস্ট 70-80% মানুষকে প্রোটেক্ট করতে পারলেই তখনই কিন্তু আমরা করব। ইতিমধ্যে দেখেছেন বড় বড় দেশ যারা শক্তিশালী, অর্থনৈতিক শক্তিশালী দেশ, তারা মিলিয়ন্স অফ ডোজ, তাদের লোক সংখ্যা 1 কোটি 6 কোটি ভ্যাকসিন কিনছে। তারা 2-3 কোটি 6 কোটি 10 কোটি সিরিঞ্জ কিনে রাখছে এবং বিভিন্ন সোর্স থেকে তারা সোর্স করে তারা এটিকে তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি এখন যেন কিনতেও চান, আমি একজনের সাথে কথা বলছিলাম সন্ধ্যাবেলায়,
তিনি অন্য জায়গায় একটি সোর্স থেকে আনতে যাচ্ছেন এবং বলছেন আমরা খোঁজ করেছি, কিন্তু বলছে অক্টোবরের আগে আমরা কোনো কথাই বলতে পারবো না, আমরা আপনি কিনতে চাইলেও দিতে পারবো না। সুতরাং দিস ইজ দি প্রবলেম। বেনজির কথাটি আমি অত্যন্ত গুরুত্ব দেবো। আমি এই কথাটি আগেও বলেছি যে আমাদের একটি সোর্সের উপরে ভরসা করে বসে থাকাটা ঠিক হবে না। এখনো সময় আছে, এখনো বিভিন্ন দরবার থেকে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী গ্যাভিতে এবং গ্লোব্যাক্সে খুব সমাদৃত ব্যক্তিত্ব এবং তার কথা সবাই সমাদর করেন। সুতরাং আমি মনে করি তিনি এবং মন্ত্রণালয় যদি চেষ্টা করে তাহলে বাংলাদেশের জন্য হয়তো আরো কোনো সোর্স থেকে ভ্যাকসিন আমরা পাওয়ার জন্য চেষ্টা করে সেদিকে খোঁজ করতে পারি। অধ্যাপক আফম রুহুল হক, সিনোভ্যাক্সের যে কথাটি বলা হলো এখানে, মানে সেই প্রক্রিয়াটি স্থবির হওয়ার কারণটি কি? সেটি তো প্রথমে শুনেছিলাম যে তারা এখানে ট্রায়াল করতে চেয়েছিল, যখন ট্রায়াল করতে চেয়েছিল আমরা তখন এগিয়ে আসিনি। তারপরে তারা যে তাদের যে অর্থ নাকি বরাদ্দ ছিল আমাদের দেশের জন্য, সে অর্থ তারা অন্য জায়গায় খরচ করে ফেলেছে। পরে যখন আমরা বললাম যে আমরা করব, তখন তাদের অর্থ নেই, তখন তারা বলেছে আমাদের অর্থ যদি আপনারা অর্থ দেন তখন তাহলে আমরা করতে পারবো। সুতরাং উই মিস দি বোট। সুতরাং সেই জন্যই দিস ইজ, আমি মানুষের কাছ থেকে শুনেছি, এর সত্যতা কতটা বা অসত্য আমি হয়তো বা ব্যানার্জির একটু কাছাকাছি থাকে এইসব জিনিসের, ই মাইট নো লিটল বিট মোর, কিন্তু আমরা উই মিস সামহাউ। তারা দিতে চেয়েছিল এবং আমাদের এখানে যে ট্রায়াল করা হতো, ওই যে সবাই বলছেন যে কোনো দেশে ট্রায়াল করলে তাদের একটু অগ্রাধিকার থাকে, যতই বন্ধুত্ব থাকুক তাদের কাছে, কিন্তু আপনি যদি ট্রায়াল না করেন, ট্রায়াল যদি আমরা তখন করতাম তাহলে কিন্তু আমরা এতদিনে হয়তো ভ্যাকসিনটাই আমাদের মধ্যে এসে পড়তো। আনফর্চুনেটলি ওই সময় আমাদের সেক্রেটারি সাহেব চেঞ্জ হলেন, নতুন ব্যক্তিত্ব আসলে, এটা বুঝতে বুঝতে এটা ওটা করতে করতে কাগজপত্র চালাচালি করতেই আমাদের বোধহয় একটু সময় ক্ষেপণ হয়ে ঝামেলাটা আমরা মিস করেছি। জিনিসগুলো তখন ঠিক ঠিক বোধহয় গ্রাস্প করা যায় নাই বলে আমার ধারণা। তো তবুও এখনো সময় আছে, এখনো বহুদিন ধরে আমাদের 1 বছর 1.5 বছর ধরে ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন আনতে হবে, ভ্যাকসিন মানুষকে দিতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হবে। ডিস্ট্রিবিউশন প্রসিডিওরটা যতটুকু শুনেছি যে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং মানুষের কাছে রেজিস্ট্রেশন হবে, তারপরে তাদের কাছে মেসেজ যাবে আপনাকে অমুক জায়গায় যেতে হবে ভ্যাকসিন দেওয়ার জন্য। সেই প্রসেসগুলো যদি আমরা করতে পারি, যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড ভেরি স্ট্রিক্ট প্রোটোকল এবং ভ্যাকসিন দেওয়ার সিস্টেম এবং জনবল আছে, আমি মনে করি আমরা যদি নিয়ম কানুনগুলো ফলো করে দিতে পারি, আনতে পারি, তাহলে আমরা মনে করি সাকসেসফুলি এই কাজটি আমরা করতে পারবো। আজকে আপনাদের আমাদের প্রায় সব গণমাধ্যমেই আপনাদের দেশে উৎপাদিত আমাদের যে টিকা সেটি নিয়ে বেশ কিছু আলোচনা এসেছে, অগ্রগতির কথা শুনছি। পুরো বিষয়টি যদি একটু আপনি আলোকপাত করেন এবং তারপর হয়তো সম্মানিত আলোচক যারা রয়েছেন এই প্যানেলে তারাও হয়তো আপনাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন। জনাব মহিউদ্দিন। হ্যাঁ, ধন্যবাদ এটিএন বাংলাকে। আপনারা জানেন যে আমরা পরপর 2 দফা আমরা অ্যানিম্যাল মডেলে আমাদের প্রি ক্লিনিক্যাল স্টাডি সম্পূর্ণ করে আমরা গত অক্টোবর মাস থেকে কিন্তু আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমরা রেডি, কিন্তু আনফরচুনেটলি আমরা সেই ক্লিনিক্যাল ট্রায়ালটা কিন্তু আমরা এখন পর্যন্ত শুরু করতে পারিনি। তবে আসার কথা হলো যে কেন পারলেন না? হ্যালো, কেন পারলেন না? হ্যাঁ, আসার কথা হলো যে আমরা গত ডিসেম্বরে, কেন সেটি পারলেন না আপনারা? হ্যাঁ আসতেছি, যে আমরা গত ডিসেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয় আমাদের ফ্যাসিলিটি ভিজিট করে উনি একটা টেকনিক্যাল কমিটি করে দিয়েছেন আমাদেরকে হেল্প করার জন্য। সেই টেকনিক্যাল কমিটি আমাদের ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি অলরেডি 2 বার ভিজিট করেছেন এবং তাদের সাথে আমরা কাজ করতেছি এবং তাদের নিয়েই কিন্তু আমাদের যে ক্লিনিক্যাল ট্রায়ালটা হবে সেই ক্লিনিক্যাল ট্রায়ালের একটা কমিটি গঠন করা হয়েছে। তো আমরা আশাবাদী যে অতীতে যে কারণে পারি নাই, এটার জন্য আমাদের দায় আমাদের সকলেরই, কারণ একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রজেক্টের অ্যাপ্রুভাল প্রসেসে যে স্টেক হোল্ডার আছে সবাই যদি আমরা সেই অক্টোবর থেকে একসাথে কাজ করতে পারতাম, হয়তো আমরা এখন ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 3 পর্যায়ে থাকতে পারতাম। তো আমরা অতীতে আর যাচ্ছি না, আমরা সামনের দিকে আগাতে চাই। তো আমরা ইতিমধ্যে আপনারা আজকে জানতে পেরেছেন যে ক্লিনিক্যাল ট্রায়ালে কিন্তু আমাদের ভ্যাকসিনটা মানবদেহে প্রয়োগ করা হবে। তো এখানে রেগুলেশন হচ্ছে মানবদেহে কোনো ভ্যাকসিন প্রয়োগ করলে সেই ভ্যাকসিনটা একটা জিএমপি কমপ্লায়েন্ট ফ্যাসিলিটিতে উৎপাদন করতে হবে। তো আমাদের ফ্যাসিলিটি অলরেডি কিন্তু জিএমপি কমপ্লায়েন্ট ফ্যাসিলিটি হিসাবে আমাদের যে ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু সেই স্বীকৃতি দিয়েছেন, আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দিয়েছেন। তো কাজে এটা একটা মাইল ফলক। অন্যদিকে আমাদের সিআরও ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি ওনারা নিচ্ছেন। ইতিমধ্যে ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল তৈরি করেছেন, ট্রায়ালের টিম গঠন করেছেন। আমরা আশাবাদী ওনারা শীঘ্রই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের কাছে ক্লিনিক্যাল ট্রায়াল জমা দিবেন, ক্লিনিক্যাল প্রোটোকল জমা দিবেন ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য। তাদের থেকে ক্লিয়ারেন্স পাওয়া পেলে ওনারা ডিজিডিএতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য আবেদন করবেন
এবং তাদের আবেদন তাদের অনুমোদন পাওয়ার সাপেক্ষে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলে আমরা তখন তাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ভ্যাকসিন আমাদেরকে সরবরাহ করব। এবং আমরা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যদি আমরা ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 3-4 এক্সপেরিমেন্টাল টাইম হচ্ছে 5 মাসের মতো, আমরা যদি 5 মাসের মধ্যে সুন্দরভাবে এবং সফলভাবে আমাদের ক্লিনিক্যালটা শেষ করতে পারি, আমরা আশাবাদী যে জুন নাগাদ আমাদের ভ্যাকসিনটা আমাদের বাজারজাত করা সম্ভব হবে। ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, একটি বিষয় যদি একটু এখানে স্পষ্ট করেন, সেটি হচ্ছে প্রথমত যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে এর আগেও হয়তো আলোচকরা এটি আলোচনা করেছে এবং ডক্টর বেনজির আছেন, উনি হয়তো আরও বিস্তারিত বলবেন। ভ্যাকসিনের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে এই ভ্যাকসিনটার ক্ষেত্রে আমরা দেখলাম যে পরিমাণ পর্যাপ্ত সময় নেওয়ার কথা ছিল বিশ্বের অন্যান্য দেশে, সেই সময়গুলো সেইভাবে হয়তো নেওয়া হয়নি, এত দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন আসা। সেই ক্ষেত্রে আমাদের এই দেশে আপনাদের ভ্যাকসিন কোন প্রক্রিয়ায় বা কোন প্রযুক্তিতে তৈরি হচ্ছে, যাতে করে যারা যদি সাধারণ মানুষের কথাই বলি তাদের আস্থার জায়গা তৈরি হবে কিভাবে, সেটি যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, আমরা কিন্তু যে WHO এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজটা আমরা করতেছি। আপনারা দেখবেন যে ফাইজারের যে ভ্যাকসিন সেটা কিন্তু তারা 10 মাসে সেটা অ্যাপ্রুভাল পেয়েছে, কারণ এখন কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে। তো প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু ওনারা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন আওতায় কিন্তু অ্যাপ্রুভাল গুলো পেয়েছেন। আর আমাদের ভ্যাকসিনের যে টেকনোলজি সেটা mRNA একটা টেকনোলজি, যেটা আমেরিকার মডার্না যে টেকনোলজিতে ভ্যাকসিন তৈরি করেছে, আমাদের ভ্যাকসিনটা কিন্তু সেই একই টেকনোলজিতে আমরা তৈরি করেছি। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখবেন যে আমেরিকান মডার্নার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল, তারপরে ফাইজারের ক্লিনিক্যাল ট্রায়াল এবং অক্সফোর্ডের ক্লিনিক্যাল ট্রায়াল, তিনটা ইন কম্পারিজন আমরা দেখবেন যে কোনটা সেফ। ইতিমধ্যে কিন্তু প্রমাণিত হয়েছে যে মডার্নার mRNA যে ভ্যাকসিনটা সেটা সবচেয়ে সুপিরিয়র এবং সেফেস্ট, হ্যাঁ, এবং সেটা কিন্তু গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, যার কারণে তারা আগামী 2 বছর যা উৎপাদন করতে পারবে সেটা কিন্তু অলরেডি তাদের সোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কিন্তু আমাদের টেকনোলজি, মানে আপনারাও সেই সেম টেকনোলজি ব্যবহার করছেন। হ্যাঁ, সুপিরিয়র টেকনোলজিতে আমাদের ভ্যাকসিনটা আমরা তৈরি করেছি এবং আমাদের অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যেই ধাপগুলোর কথা বললেন, সম্ভবত 3টি ধাপের কথা আপনি বলেছেন আগামীতে, সেই ধাপগুলোর ক্ষেত্রে কি এরকম হওয়ার সুযোগ আছে কিনা, যেহেতু আমরা সময়টাকেও একটু মানে কমিয়ে নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে দু একটি ধাপ একসাথেই হয়তো সম্পন্ন করা, হয়তো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ একসাথে, কিংবা তৃতীয় বা দ্বিতীয় ধাপ একসাথে, এরকম করবার কি কোনো সুযোগ আছে কিনা আমি জানি না, আপনি যদি একটু। অবশ্যই সুযোগ আছে, এবং এভাবে কিন্তু উন্নত বিশ্বে যে ভ্যাকসিনের অ্যাপ্রুভাল করা হয়েছে তারা কিন্তু সেভাবে করেছে। হ্যাঁ, কোথাও কিন্তু ফেজ 1 ফেজ 2 দুইটা একসাথে করেছে, কোথাও আবার ফেজ 2 3 একসাথে করেছে। তো এটা কিন্তু সুযোগ আছে, কারণ এখন কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে এবং প্রত্যেকটা ভ্যাকসিনে কিন্তু জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা সুযোগ আছে। আর আমাদের টেকনোলজি যেহেতু অলরেডি ইউএসএফডি দ্বারা অ্যাপ্রুভ এবং পেয়েছে, তাহলে কাজে আমাদের ড্রাগ অথরিটির জন্য কিন্তু এটা অনেকটা সহজ হয়েছে, আমাদের তাদের যে ডাটা এবং আমাদের ডাটা সেটা রিভিউ করে সহজে অ্যাপ্রুভাল দেওয়া। এবং সেই দিক দিয়ে কিন্তু অলরেডি আমাদের টেকনোলজি বিশ্বে স্বীকৃত। ডক্টর ব্যানার্জি, যদি আপনি কোনো প্রশ্ন করতে চান মহিউদ্দিন সাহেব। না, ধন্যবাদ। এটা তো খুবই আমি মনে করি যে আশা জাগানি একটা বিষয়, যে বাংলাদেশের কোনো কোম্পানি যদি একটা এরকম ভ্যাকসিন তৈরি করে। আমাদের কিন্তু অতীতে এক সময় ভ্যাকসিন তৈরি হতো, আমাদের আইপিএইচ যেটা, তারা বাংলাদেশে এক সময় ভ্যাকসিন তৈরি করতো, কিন্তু জিএমপি যেটা ডক্টর মহিউদ্দিন বললেন, জিএমপি না থাকার জন্য শেষ পর্যন্ত আর এটা কন্টিনিউ করা যায়নি এবং এটা এস্টাবলিশমেন্টটা খুব ভালো করা যায়নি। তো এখানে আমার মনে হয় যে প্রথম হলো যে দ্বিধা থাকবে মানুষের, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যে বাংলাদেশ যখন যেহেতু কখনোই ভ্যাকসিন তৈরি করেনি, সুতরাং প্রথমবার যখন ভ্যাকসিনটা তৈরি করতে যাচ্ছে মানুষের দ্বিধা থাকবে। দ্বিধাগুলো কাটানোর জন্য একটা হলো আমাদের ডিজিডিএ যখন এটাকে অনুমোদন দেবে তখন আস্থা থাকবে আমাদের, এবং সরকার যদি এই ভ্যাকসিনটা কেনে তখন মানুষ বুঝবে যে সরকার দায়িত্ব নিয়েই কোনো ভ্যাকসিন কেনে, তো তখন মানুষের আস্থার জায়গাটা বাড়বে। তো আমার যেটা মনে হয় মহিউদ্দিন সাহেবের কাছে, যে আসলে এটা যে সায়েন্টিফিক দিকগুলো সেগুলো যদি আপনারা কনভিন্স হন যে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালে এইটার সম্ভাবনা খুবই বেশি, অ্যানিমাল ট্রায়ালগুলো সেই জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে আমি মনে করি যে ওনারা কনফিডেন্সের সাথে এবং সেইভাবেই প্রোটোকলটা সাবমিট করা উচিত বিএমআরসিতে, এবং বিএমআরসিরও এটাকে এই দৃষ্টিতে দেখা উচিত যে আমাদের দেশের এই প্রযুক্তিটাকে আমরা জানি প্রথম কোনো কিছু হওয়া কঠিন, কিন্তু তারপরে কিন্তু অন্যদের জন্য এটা সহজ হয়ে যায়। আমাদের প্রথম যখন
ফ্লাইওভার হলো, তখন কিন্তু অনেক কঠিন মনে হয়েছে, কিন্তু তারপরে দেখেন ফটাফট হয়ে যাচ্ছে। ইভেন আমরা পদ্মার মতো ব্রিজ তৈরি করলাম। তো সুতরাং প্রথমটা কঠিন, তারপরে আমি মনে করি আমরা শুভকামনা করি যে এটার যেন সফল হয়। আপনি কালকে বলছিলেন যে ডোজের ব্যাপারটা, এইটা আপনাদের একটু আরেকবার বলুন। আজকে অবশ্য আমি কালকে একটু আপনার সঙ্গে ডিফার করছিলাম, পরে আমি দেখলাম সম্ভবত আরেকটা কোম্পানি এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন তৈরি করছে। তো এইটার সম্বন্ধে যদি একটু বলেন যে সিঙ্গেল ডোজে কাজ হবে, এটা সম্বন্ধে আপনাদের মানে ইয়েটা কতটুকু, এবং এই যে টেম্পারেচারটা কি পরিমাণ রাখা যাবে, হ্যাঁ সেটা অবশ্য কালকে সেটাও তো একটা বিষয়, মানে 2 to 8 ডিগ্রিতে এটা রাখা যাবে। আরেকটা বিষয়, আরেকটু ছোট্ট প্রশ্ন আছে। একটা বিষয় হলো যে আপনাদের অ্যানিমাল মডেল পর্যন্ত যেটুকু হয়েছে, এটা কি পিয়ার রিভিউড কোনো জার্নালে প্রকাশিত হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি সেগুলো জনসাধারণকে জানানো উচিত। ডিজিডিএ বা আমাদের যারা প্রতিষ্ঠান আছে তারাও জানানো উচিত যে আমাদের এই প্রতিষ্ঠানটার ভ্যাকসিন একটা পিয়ার রিভিউড জার্নালে হয়েছে, তখন এটার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। জনাব মহিউদ্দিন। আমি স্যারের কথা ভালো শুনতে পাই না, আপনি যদি একটু রিপিট করেন তাহলে স্যার যে বিষয়টি ডক্টর বেনজির বলছিলেন, প্রথমত হচ্ছে ডোজের ব্যাপারটি, মাত্রাটি কি পরিমাণ প্রয়োগ করা হবে, একটা সিঙ্গেল ডোজে হবে কিনা এটি। আরেকটি ব্যাপার বলছিলেন যে আপনাদের এই যে রিসার্চ, এটা পিয়ার রিভিউ কোনো জার্নালে প্রকাশিত হয়েছে কিনা, ল্যান্সেট বা অন্যান্য যেসব জার্নাল আছে এইটা কোনো জার্নালে প্রকাশিত হয়েছে কিনা। আর আমারও একটি জানবার বিষয় ছিল, যেটি অবশ্য আজকেও আপনার গণমাধ্যমে ক্লিয়ার করেছেন, যে টেম্পারেচারের বিষয়টি, কারণ আমরা তো বলি কত তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে, সেটি অবশ্য আপনি বলেছেন যে আমাদের দেশের যে নর্মাল রেফ্রিজারেটর তাতেই সংরক্ষণ করা যাবে। আমাদের যে অ্যানিমেল মডেল, আমাদের যে প্রিক্লিনিক্যাল স্টাডি আমরা করেছি, আমরা সেখানে দেখেছি যে আমেরিকার যে মডার্নার যে অ্যানিমেল ট্রায়াল হয়েছে তার সাথে আমরা ইন কম্পারিজন আমরা দেখেছি যে আমাদের এক ডোজে, হ্যাঁ, তারা যে 2 ডোজে যে টাইটার পেয়েছে, আমাদের এক ডোজে তাদের চেয়ে বেশি টাইটার আমরা পেয়েছি। অর্থাৎ করোনা ভাইরাসকে নিউট্রালাইজ করার জন্য সাফিসিয়েন্ট অ্যান্টিবডি আমরা সেখানে পেয়েছি। আমরা খুব আশাবাদী যে আমাদের ভ্যাকসিনটা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যদি হিউম্যান মডেলে যদি একইভাবে কাজ করে, তাহলে এক ডোজেই আমাদের ভ্যাকসিনটা একটা কার্যকর ভ্যাকসিন হিসেবে বিশ্বে পরিচিতি পাবে। আমাদের যে টোটাল এই পর্যন্ত আমাদের যে ডেভেলপমেন্ট কাজ, সেটা কিন্তু আমরা প্রথমে একটা অনলাইন ভিত্তিক একটা বায়ো আর্কাইভ একটা জার্নাল আমরা প্রকাশ করি। সেখানে কিন্তু সায়েন্টিফিক কমিউনিটি সবাই কিন্তু সেটা রিভিউ করার সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ এখানে আমরা এত ট্রান্সপারেন্ট মেথোডোলজি আমরা ইউজ করেছি এবং ডাটার তথ্যপত্র দিয়েছি, তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। আর বাই দিস টাইম আমরা কিন্তু অলরেডি একটা পিয়ার রিভিউ জার্নালে কিন্তু আমাদের পেপারটা আমরা সাবমিট করেছি, তারা সেটা অ্যাকসেপ্ট করেছে। এটা পাবলিশ হলে আপনারা সেটা জানতে পাবেন। হ্যাঁ, আর আমাদের ভ্যাকসিনের যে স্টোরেজ কন্ডিশনের যে ব্যাপারটা, আমাদের নর্মাল যে বাসাবাড়ির যে রেফ্রিজারেটর আছে সেখানে কিন্তু সেটা +4 ডিগ্রিতে 1 মাস পর্যন্ত সেটা স্টেবল থাকবে এবং -20তে সেটা 6 মাস পর্যন্ত স্টেবল থাকবে। আর আমাদের যে বর্তমান যে ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাসিটি, আমরা মাসে 1 কোটি ডোজ তৈরি করতে পারবো। যেহেতু আমরা আশাবাদী যে আমাদের এক ডোজেই একজন মানুষের জন্য যথেষ্ট, সেই হিসাবে কিন্তু আমরা 1 মাসে 1 কোটি মানুষকে আমরা সেই প্রোটেকশনটা দিতে পারবো। আর আমরা যদি সেই ফাইনালি আমরা যদি আমাদের টেকনোলজি যদি বাংলাদেশে যারা ভ্যাকসিন উৎপাদন করার সক্ষম আছে, তারা যদি আমাদের টেকনোলজি ইউজ করে, তাহলে কিন্তু আমরা সম্মিলিতভাবে যদি আমরা ম্যানুফ্যাকচার করি, তাহলে কিন্তু আমরা অল্প সময়ে বাংলাদেশের যে 18 কোটি মানুষের সুরক্ষা দিয়ে আমরা কিন্তু আমাদের ভ্যাকসিনটা। অসংখ্য ধন্যবাদ। জনাব সাইফুল হক, সম্ভবত কোনো প্রশ্ন আছে। জনাব সাইফুল হক। জি, আমি শুরুতে আমি গ্লোব বায়োটেককে তো ধন্যবাদ জানাই যে আপনারা অক্টোবরে আপনারা অনুমতি চেয়েছিলেন, কিন্তু 3 মাস আমি অপচয় বলি অথবা দীর্ঘসূত্রিতা বলি, সেটা না হওয়াটাই আমাদের জন্য বাঞ্ছনীয় ছিল। আমরা যেরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছি, এখন একটা দিন মানেই প্রায় 1 মাসের সমান। সুতরাং এখন এক ধরনের যুদ্ধকালীন প্রস্তুতির মতন করে জনস্বাস্থ্যটাকে, জনগণের জীবনটাকে গুরুত্ব দিয়ে যাওয়ার ব্যাপার ছিল। তারপরে শেষ অবধি আপনারা আজকের আমাদেরকে যে আপনারা ভালো খবর দিয়েছেন, সেজন্য আমি নিশ্চয়ই আপনাদেরকে অভিনন্দন জানাই। তো প্রথম দুটো কনফিউশন হবে। একটা হলো যে আপনি যেটা বললেন, আপনি এখনও বললেন যে মডার্না যে টেকনোলজি ব্যবহার করছেন, আপনারা একই ধরনের টেকনোলজি ব্যবহার করছেন। এটা ধরুন আমি একজন নাগরিক হিসাবে আমি কিভাবে এটা নিশ্চিত হব যে আপনারা একই ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন এবং আমাকে সহজ ভাষায়
জনবদ্ধ করে কিভাবে আপনি আমার মতো নাগরিকদেরকে বা যারা ভোক্তা যারা এটা গ্রহণ করবেন তাদেরকে কিভাবে আপনি এই বিশ্বাস আস্থাটা আপনি জাগিয়ে তুলবেন, এ ব্যাপারে আপনি একটু রেসপন্ড করবেন। আর দ্বিতীয় কথা যেটা, যে আমি আপনার বক্তব্য যেটা দেখছিলাম অনলাইনে, যে মে জুন মাসের আগে এটা কিন্তু আপনারা কিন্তু বাজারজাত মানে সরকারের কাছে দেবার আমরা সুযোগটা দেখছি না। কারণ আপনারা যদি ধরেন দুটো ফেজ যদি একসঙ্গে যদি আপনার ট্রায়ালও যান, তারপরে মনে হচ্ছে যে 4-5 মাস বা ইভেন 6 মাস হয়তো বা লেগে যাবে। তো আমি প্রথম মনে করি যৌক্তিক সময় নিশ্চয়ই আমাদেরকে নিতে হবে। সুতরাং যেহেতু জনস্বাস্থ্যের ব্যাপার, সুতরাং এখানে নিশ্চয়ই ঝুঁকি নেব, কিন্তু নিশ্চয়ই আমি অপরিকল্পিত বা খুব বড় ধরনের ঝুঁকি নেবার কোনো সুযোগ নিশ্চয়ই আমাদের জন্য নাই। এটা আপনি একটু বলবেন। আর 3 নম্বর হচ্ছে যে এটার দামটা কীরকম পড়বে, এটা অসংখ্য ধন্যবাদ। নাগরিকদের এটা তাদের এটা ক্রয় সীমার মধ্যে বা তাদের এটা আয়ত্তের মধ্যে পড়বে কিনা। যদি আমরা সরকারকে বলছি এটা বিনামূল্যে 17 কোটি মানুষকে এই করোনার টিকা দেবার জন্য, সুতরাং আপনারা কীরকম দামে আপনারা সরকারকে উনি বুঝতে পেরেছেন। জনাব মহিউদ্দিন। হ্যাঁ, ওনার প্রথম প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে যে একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট করতে হলে তার জন্য দরকার কি, দক্ষ জনবল দরকার, তার একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং মেশিনারি দরকার। আমাদের ফ্যাসিলিটির যখন প্রথম একটা ভিডিও মিডিয়াতে আসে তখন কিন্তু অনেকেই কিন্তু বলেছে যে এটা বিদেশি কোনো একটা ল্যাব কাটপিস করে সেটা একটা দেখানো হচ্ছে। কারণ আমাদের ল্যাবের ভিডিওগুলো আপনারা দেখবেন যে এখানে কিন্তু আমরা কালো চামড়ার মানুষ, কিন্তু সেখানে আমরা যে গাউন পরলে তখন কিন্তু আসলে পোড়াটা কিন্তু বিদেশি মনে হয়। কারণ এই ফ্যাসিলিটিতে আমাদের গ্লোব বায়োটেকের যে মাননীয় চেয়ারম্যান স্যার উনি ইউরোপ আমেরিকার তে যারা ভ্যাকসিন ডেভেলপমেন্ট করে তারা যে ধরনের মানে আপনাদের অবকাঠামো যেটি আছে সেটি বিশ্বমানের, হ্যাঁ, এবং সেটা কিন্তু অলরেডি বিশ্বের অনেক দেশের বিজ্ঞানীরা সেটা ভিজিট করেছেন, রাষ্ট্রদূতরা ভিজিট করেছেন, এবং আমাদের দেশের অনেক যারা রিসার্চ ফিল্ডের জন্য আস্থার বিষয়টি একেবারে পরিষ্কার কথা বলেছেন। হ্যাঁ, কাজে আমাদের সর্বশেষ আমাদের যে ডাইরেক্টর জেনারেল অফ ডায়াগনস্টিক তারাও কিন্তু ইন্সপেকশন করে আমাদেরকে সেই লাইসেন্সটা দিয়েছেন, এবং আমাদের ডিজিডি কিন্তু একটা শক্তিশালী একটা রেগুলেটরি অথরিটি, কারণ তাদের অ্যাপ্রুভ ফ্যাসিলিটিতে কিন্তু সারা বিশ্বে। জনাব মহিউদ্দিন, এই বিষয়টি একেবারেই ক্লিয়ার। আমরা সময়ের স্বল্পতার জন্য দ্রুত যেতে হচ্ছে। আপনি দামের বিষয়টি যদি বলেন। হ্যাঁ, জনগণ হিসেবে দামের ব্যাপারটি একটি অবশ্যই উদ্বেগের বিষয়। উদ্বেগ হয়েছে। আমরা যেহেতু বলেছি যে আমাদের টেকনোলজি কিন্তু একটা সুপিরিয়র একটা টেকনোলজি। নর্মাল যারা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যারা ভ্যাকসিন তৈরি করছে তারা কিন্তু ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন তৈরি করছে, যেটা রুল অফ স্যার আছেন, বেঞ্জামিন আহমেদ স্যার তারা জানেন, যেটা ম্যানুফ্যাকচার করার পদ্ধতি খুবই সহজ, সেটা সাইড ইফেক্টও খুব বেশি, কাজে সেটার দামের তুলনায় আমাদের দামটা একটু বেশি হবে। তবে যে আমেরিকার মডার্নার যে দাম, সেই দামের চেয়ে আমরা যেহেতু আমরা দেশে উৎপাদন করছি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য সেটা অনেক কম হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি শতভাগ এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের এই সুপিরিয়র টেকনোলজি কত হতে পারে কোনো ধারণা দিতে পারেন এই মুহূর্তে? ধারণাটা যেটা হচ্ছে যে যেমন আমেরিকার মডার্নার এটার প্রাইস কিন্তু $25 থেকে $36 মধ্যে থাকবে, তা আমাদেরটা তাদের চেয়ে কম হবে। আচ্ছা, ডাক্তার আফম রুহুল হক, যদি আপনি কোনো প্রশ্ন করেন আমরা একটা বিরতিতে যাব। আমার অনেকগুলো প্রশ্ন ছিল, তো সেটি জবাব পেয়ে গেছি ইতিমধ্যে, যে কোটি কানেক ডোজ ওনারা প্রোডাকশন করবেন। কিন্তু আমি একটু প্রশ্নটা ওই যে স্টোরেজের ব্যাপারটা, ওনারা বলছেন এমআরএনএ ভ্যাকসিন তৈরি করছেন, কিন্তু মডার্নার এমআরএনএ ভ্যাকসিন তৈরি করছেন, কিন্তু তাদের কিন্তু স্টোরেজ তারা বলছে যে বোধহয় -16 আর 17 ডিগ্রিতে রাখতে হবে। তো সেখানে আমার একটি প্রশ্ন আছে যে ওদের টেকনোলজি থেকে আমাদের টেকনোলজি একই রকম হলে আমরা এই যে লোয়ার টেম্পারেচারে মানে সামান্য টেম্পারেচার নর্মাল টেম্পারেচার রাখতে পারছি, এটি একটু আমার জানতে ইচ্ছুক। এবং আমি যেটা ওনার সাথে জানতে চাই যে ওনারা যদি আমাদের দেশে অন্য ফ্যাক্টরিতে যদি প্রোডাকশন ক্যাপাসিটিতে অ্যালাউ করে, তো ওনারা কি তাদের সেই প্রোডাকশন ক্যাপাসিটিতে আমাদের তৈরি করতে দিবেন কিনা, যদি প্রোভাইডেড দে হ্যাভ গট অল দি ফ্যাসিলিটি এবং ইটস আপ টু দ্য মার্ক, তো সেখানে তখন তারা তৈরি করতে পারবেন কিনা। কারণ এটি যদি আপনার কথা যদি সত্যি হয়, যদি এক ডোজে যদি একটি একবার আমাদের যদি এটা নিরাময় হয়, যেটি এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন এখনো বলে নাই, পৃথিবীর যে কটি আমরা শুনছি সবাই বলছে 2 ডোজ করে নিতে হবে। তো সেখানে আপনার যদি 1 ডোজে হয়ে যায় তাহলে তো এটি আপনি সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবেন, তখন আমাদের এখান থেকে উৎপাদন করে সারা বিশ্বে এক্সপোর্ট করার একটা বিরাট ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি হবে। জি, আমরা একটু শুনি ডক্টর মহিউদ্দিন খুব সংক্ষেপে। হ্যাঁ, স্যার যেটা বলছেন যে স্টোরেজ কন্ডিশন করতে, যে আমেরিকার মডার্নার এমআরএনএ যে ভ্যাকসিন সেটা কিন্তু নর্মাল যে রেফ্রিজারেটর অর্থাৎ 4 ডিগ্রিতে কিন্তু এটা 1 মাসের স্টেবল থাকে, এবং -20তে সেটা 6 মাস পর্যন্ত স্টেবল থাকবে বলে তারা ক্লেম করেছে।
আর ফাইজারের যে ভ্যাকসিন সেটাও mRNA ভ্যাকসিন, কিন্তু সেটাতে আবার 3টা ভাইরাসের প্রোটিন যুক্ত করা হয়েছে, যার কারণে সেটার কিন্তু স্টোরেজ কন্ডিশন -70। হ্যাঁ, আর আমাদেরটা কিন্তু mRNA ভ্যাকসিন, আমাদেরটা কিন্তু আমাদের যে স্টেবিলিটি স্টাডি আমরা করেছি সেখানে আমরা দেখেছি যে এটা 1 মাস +4 ডিগ্রি টেম্পারেচার সেটা স্টেবল থাকে, এবং -20 সেটা 6 মাস পর্যন্ত স্টেবল থাকে। হ্যাঁ, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমাদের যে এক ডোজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা অ্যানিমেল মডেলের ট্রায়ালে কিন্তু আমরা সেই রেজাল্টটা পেয়েছি। অনুরূপ রেজাল্ট যদি আমরা হিউম্যানও পাই তাহলে কিন্তু এটা এক ডোজে একটা ইফেক্টিভ একটা ভ্যাকসিন হবে। আর আমাদের বাংলাদেশে যারা ভ্যাকসিন উৎপাদন করতে পারে, যারা টেকনোলজি পাইলে, এরকম যারা উৎপাদন করতে চায় তাদের জন্য কিন্তু আমাদের দরজা ওপেন আছে। কারণ আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কিন্তু বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ, যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমরা সেটা ফলপ্রসূ করার জন্য কিন্তু উনি এই প্রজেক্ট হাতে নিয়েছেন। এটা আমাদের টেকনোলজি ইউজ করে বাংলাদেশ তথা বিশ্বের যে কেউ যদি সেই ভ্যাকসিন তৈরি করতে চায় সেটা সম্ভব, এবং সেই মান যদি নিয়ন্ত্রণ করে করতে পারে, সেটি হচ্ছে মুখ্য বিষয়। আমরা বেশ কিছু বিষয় এর মধ্যে আলোচনা করলাম। ঘুরে ফিরে যে দামের বিষয়টি আসছে সেই বিষয়টি নিয়েই যদি একটু কথা বলেন, কারণ একটি বিষয় তো আমরা বিনামূল্যে পাবার কথা বলছি, সরকার এরই মধ্যে অর্থ বরাদ্দ দিয়েছে, কিন্তু তারপরেও তুলনামূলকভাবে দামের বিষয়টি নিয়েই কথাবার্তা চলে আসছে। আমরা তো জি, আপনার আমি মনে করি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের মতন সমাজ এবং আমাদের মতন মানে লো ইনকাম গ্রুপের যে দেশ, আমাদের জন্য আমি আজ কালকে থেকে দেখছি এটা ভারত থেকে আমরা যে ধরুন অক্সফোর্ডের যে অ্যাস্ট্রাজেনিকা যেটা আমরা চুক্তি হয়েছে, এটা আমি আজকে দৈনিক পত্রিকাগুলো আজকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম আজকে সকালে। দু ধরনের একটা বিভ্রান্তি। প্রথম বলা হচ্ছে এটা সরকারের সাথে সরকারি চুক্তি, আবার বেক্সিমকো তারা বলছেন এটা একটা বাণিজ্যিক চুক্তি। তো এবং বাণিজ্যিক চুক্তি যখনই, এখন কোনটা সত্য, আমি নাগরিক হিসাবে কোনটাকে সত্য ধরবো, সেটা আমার জন্য একটা কিন্তু বিভ্রান্তির একটা জায়গা। এতে সমস্যা যেটা হয়েছে, যেটা আমি দেখলাম যে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি গত পরশুদিনই বলছিলেন ভারতের নাগরিকরা যে দামে তারা এই ভ্যাকসিনটা পাবে, বাংলাদেশে এটা প্রায় 4 গুণ বা 5 গুণ দামে আমাদেরকে কিনতে হবে। এবং আজকে আমি দেখলাম যে বিভিন্ন এমনকি আমার ডাক্তার বন্ধুদের সাথে আমি একটু আলাপ করেছি আজকে সন্ধ্যায়, তো তারাও যেটা বলবার চেষ্টা করলেন যে আমরা এই মধ্যস্বত্বভোগী আমাদের রাখার দরকারটা কী ছিল, এবং তারা থাকার জন্যই কি আমাদের দামটা কি এরকম 3 গুণ 4 গুণ বা 5 গুণ দাম বেড়ে যাচ্ছে। সুতরাং এটা নাগরিক হিসাবে এটা আমার জন্য বড় একটা উদ্বেগের জায়গা। নিশ্চয়ই আমরা খুশি হতাম সরকারের সঙ্গে সরকারি চুক্তি, আমাদের স্বাস্থ্য বা চিকিৎসার যে অবকাঠামো এটা যথেষ্ট, এটা এই পুরো ব্যাপারটাকে আমদানি করা এবং এটাকে পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের এখন স্বাস্থ্যের একটা অবকাঠামো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, কমিউনিটি ক্লিনিক। সেটাকে যদি আমরা ইফেক্টিভলি কাজে লাগাতে পারি, তাহলে আমি মনে করি সরকারি উদ্যোগে, সরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট যতগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের যে অভিজ্ঞতা, দক্ষতা, যে যোগ্যতা, এমনকি আমাদের যে কর্মক্ষমতা, এটা দিয়ে কিন্তু এটা করা সম্ভব। আমি বলছি দামটা অনেকখানি কমিয়ে আনার ফলে কোনো ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী রাখার কোনো প্রয়োজন ছিল না। আর একটু আগে ডক্টর মহিউদ্দিনের কথা যেটা আপনি বলছিলেন, তিনি যেটা বললেন যে মডার্নার কথা $30 থেকে $35 মার্কিন যুক্তরাষ্ট্রে তারা এখন দিচ্ছেন, তিনি নির্দিষ্ট করে বলতে পারলেন না যে দামটা, বলে শুধুমাত্র বললেন দামটা তাদের চেয়ে কম হবে তুলনামূলক। যদি আমি ধরি যে $20, যদি আমি ধরি যে $25, সেটা কিন্তু আমাদের জন্য কিন্তু সেটা কিন্তু অনেক বড়, কিন্তু মানে এটা একটা। তো সুতরাং আমরা তো ফলে এই জায়গাটা আরেকটা, যদি আমরা যদি আরও 3-4টে ভ্যাকসিন যদি এখানে যদি ট্রায়াল যদি করা যেত, তাহলে কিন্তু আমরা একটা প্রতিযোগিতামূলক বাজারের ব্যাপারটাও কিন্তু ছিল আমাদের জন্য। কম্পারেটিভ অ্যাডভান্টেজ কোনটা আমাদেরকে দেবে, একটা সেই সুযোগটা তৈরি হতো, তুল্যমূল্য যাচাই করার সুযোগ ছিল। আর আপনি শেষ যেটা বলে এই প্রসঙ্গে, ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে যেমন একটা রাজনীতি চলছে, টোটাল একটা রাজনৈতিক অর্থনীতি, আমি বেশ আগে বলেছিলাম $40 বিলিয়ন বেশি এই ভ্যাকসিনের যে অর্থনীতি, বা তার চেয়ে বেশি বলা হচ্ছে, সেটা নিয়ে এখন কিন্তু আবর্তিত হবে। তো এখানে কারা বেশি অংশীদারিত্ব হবে, কারণ এর মধ্যে তো একটা রাজনীতি আছে, একটা বড় আকারে ব্যবসা আছে। সুতরাং সেই ব্যবসার মধ্যে আমরা আমাদের এই প্রতিযোগিতামূলক বাজারে আমরা আমাদের এই দর কষাকষি জায়গা থেকে বিকল্প যদি থাকতো আমাদের জন্য, তাহলে কার্যকরী দামও আমাদের জন্য সাশ্রয়ী, সে জায়গাটা আমরা নিশ্চয়ই বিবেচনা করা যেত।
আমি শেষ করব, নিশ্চয়ই দাম যেটাই হোক দামকে নিশ্চয়ই সহনীয় পর্যায়ে নিশ্চয়ই রাখার ব্যাপার থাকবে। আর আমরা এখনও মনে করি যে আমাদের রাষ্ট্রের এখন যে সক্ষমতা, আমি মনে করি রাজনৈতিক সিদ্ধান্ত থাকলে রাষ্ট্রের দায়িত্বে উদ্যোগে প্রত্যেক নাগরিকের কাছে কিন্তু টিকা পৌঁছানো সম্ভব। কিন্তু আমি এটা উদ্বেগের সঙ্গে দেখলাম যে আমরা 80% নাগরিকদের মধ্যে, আমি আজকে মনে কাগজে দেখলাম সরকার নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি সেই সিদ্ধান্তটা নিয়ে বাকি 20% কি শিশুরা বা 18 বছরের কম, তারা কিন্তু ওই জন্য কি বাকি 20% বাদ গেছে কিনা আমি সেটা জানি না। নিশ্চয়ই বেনজির ভাই বা রুহুল ভাই তারা বলতে পারবেন। আমি সেই প্রশ্নটা নিয়েই যাব। একটি তো টিকার ন্যায়সঙ্গত মূল্যের কথা বললেন, সেই বিষয়ে যদি বলতে চান বলবেন, কিন্তু তার আগে যেই প্রশ্নটি তুলেছেন যে অগ্রাধিকারের কথা, এখানে তালিকা করা হচ্ছে নীতিগতভাবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও হয়তো একটি তালিকা করে, কিংবা উন্নত দেশে এরই মধ্যে তালিকা হয়েছে, কিন্তু উন্নত দেশের তালিকার সাথে আমাদের যে তালিকার পার্থক্যের কথা বলা হচ্ছে বা যতটুকু আমরা শুনতে পাচ্ছি, তাতে একটি তো খুব সঙ্গত কারণেই স্বাস্থ্যকর্মী যারা আছেন, ফ্রন্টলাইনার্স যারা আছেন তারা আসবেন এই তালিকায়, কিন্তু ঢালাওভাবে জনপ্রতিনিধি বা সরকারি বেসরকারি কর্মচারী তাদেরকে অন্তর্ভুক্ত করার একটি বিষয় যেমন আছে, তারা যেমন তালিকার শীর্ষে আছেন, আবার যারা এইজড বয়োবৃদ্ধ যারা, তাদেরকে অন্যান্য দেশে প্রায়োরিটি দিলেও আমাদের দেশে সম্ভবত সেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। আমার ভুল হলে সংশোধন করবেন, সেটি যদি একটু উল্লেখ করেন। না, ধন্যবাদ। প্রথমে একটু প্রাইসের ব্যাপারটা আসি। আমাদের কাছে আমি আসলে ওই আমাদের নাইটাগ একটা কমিটি আছে, তার মেম্বার, ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ। আমরা 2 দিন আগে বসছিলাম। আজকে আমি আসার আগেই আমার কমেন্ট দিলাম যে আমরা সরকারকে যেটা রিকমেন্ডেশন দিয়েছি প্রাইভেট সেক্টরে এই ভ্যাকসিনটার বিষয়ে, সেটা আগে একটু বলি। প্রথম কথা, সরকার যদি কম দামে টিকা নেয় সেটা দেশের জন্য সাশ্রয়ী, কোনো সন্দেহ নেই। তবে জনগণকে টিকাটা আমরা রিকমেন্ড করছি যে বিনা পয়সায় দিতে, পুরো, মানে সরকারের দায়িত্ব নিতে হবে এটা, যে কেউ কিনবে না। এবং এটা বহু দেশই তাই করছে, আমাদেরকেও সেটা ফলো করে। আমেরিকা তাই করছে, চীন তাই করছে। তো আমরাও যদি দাবি করি আমরা এখন অনেক উন্নত হয়েছে, আমাদের ব্যালেন্স অনেক বেশি, আমরা বহু টাকা এখানে ওখানে পাচার হয়, তাহলে আমরা এইখানে ইনভেস্ট করতে পারলে সেটা আমাদের নিয়ন্ত্রণের জন্য ভালো হবে। এটা হলো এক। দ্বিতীয়ত যেটা বলছেন সেটা নিয়েও আমরা, আর প্রাইভেটের সেক্টরে যেটা আমরা বলেছি যে আসলে প্রাইভেট সেক্টরের মধ্যে দুটো জিনিস হবে। একটা হলো যে ইকুইটি থাকবে না। ইকুইটি মানে হলো চাহিদা আছে একজনের, কিন্তু উনি নিতে পাচ্ছেন না। আমাদের নিম্নবিত্ত মানুষ যারা, আমরা প্রান্তিক জনগোষ্ঠী যারা, তারা আমরা সব সময় দেখেছি যখনই প্রাইভেট সেক্টরে কিছু করা হয় তারা বঞ্চিত হন। আমরা যদি করোনার চিকিৎসার কথা বলি, প্রাইভেট সেক্টরে যখন দেওয়া হলো, সেখানে যে বিল, আইসিইউ যে বিল, একজন মধ্যবিত্ত মানুষ গেলে মানে মারাও যাচ্ছে অনেকে, পরিবারকেও নিঃস্ব করে যাচ্ছে। তো এটা কাম্য নয় আমাদের। আমরা যদি সত্যি, এবং আমাদের স্বাস্থ্যে বিনিয়োগ অত্যন্ত কম, 4-5%, অন্যান্য দেশ 16-17%, এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। তো আমরা যদি সেইটুকু বাড়াই তাহলেও কিন্তু প্রত্যেক নাগরিককে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া সম্ভব। এটা আমি মনে করি খুবই উচিত দেয়া। আর আপনি যেটা প্রাধিকারের কথা বলেন বা অগ্রাধিকার তালিকা, সেটাও আমরা করে সরকারকে কাছে দিয়েছি। সরকার হয়তো শেষ সিদ্ধান্ত নেবেন। আমরা প্রথমে ফলো করেছি WHO গাইডলাইন, তারপরে আমরা দেখেছি আমাদের বাস্তবতা। যেমন WHO গাইডলাইন যে এজ দেওয়া আছে, সে 65 বা 70 অ্যাবাভ, আমাদের কিন্তু ওর বেশি লোক, বয়সের বেশি লোক কম, সুতরাং আমরা ওই বয়সটা কমিয়ে এনেছি যে 60 অ্যান্ড অ্যাবাভ। এরকম কিছু ইস্যু আছে। আর আপনি যেগুলো বলছেন যারা এক্সপোজড হবে বেশি এই করোনায়, যেমন আমাদের ডাক্তার, নার্সরা, আমাদের স্বাস্থ্যকর্মী যত আছে, তারপরে যেমন ধরেন আছে পুলিশ বা এই ধরনের বাহিনীর লোকজন যারা আছেন, তাদেরকে নানা কারণে জনগণের কাছে যেতে হবে, সুতরাং তারা বেশি এক্সপোজড হবেন। মুক্তিযোদ্ধাদের কথা আমরা বলেছি, এটা আমাদের আলাদা, এটা হয়তো WHO-তে নেই, এটা নিশ্চিতই। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের জাতির এই বীর সন্তানদের, তাদের একটা সম্মান জানানোর সুযোগ এটা, সুতরাং আমরা রিকমেন্ড করেছি তাদের থাকতে হবে এইভাবে। কিন্তু এখন আপনি জানেন যে এটা নির্ভর করবে আমরা কবে কতটুকু ভ্যাকসিন পাচ্ছি। তো এখন যদি আমরা 5 লাখ ডোজ পাই তাহলে একরকম হবে। তো আমরা সেটা সম্বন্ধে রিকমেন্ডেশন দিয়েছি যে এই আমাদের ওইটাই আমরা ফলো করতে চাই। তবে এখানে স্বচ্ছতা লাগবে। এখানে অলরেডি আমাদের কিছু সংশয় তৈরি হয়েছে, যেমন তালিকাটা তৈরি করা হচ্ছে ডিসির নেতৃত্বে, ইউএনের নেতৃত্বে। চিরদিন আমাদের স্বাস্থ্য বিভাগ এগুলো কাজ করে আসছে। কারণটা হলো টিকা দেবে তো স্বাস্থ্য বিভাগ, সুতরাং ডিসি যে তালিকাটা করবেন, তো সেই তালিকাটা যখন ডাক্তাররা দিতে যাবেন, সেখানে যদি ব্যত্যয় থাকে গাইডলাইনের, তাহলে কিন্তু তারা দিতে পারবেন না, তখন একটা কনফ্লিক্টও তৈরি হবে।
দ্বিতীয়ত যেভাবে তালিকাটা করা হবে, এখন ডিসি কিভাবে তালিকাটা করবেন, আমাদের কিন্তু খুব ভালো সিস্টেম আছে, কারণ আমরা বাচ্চাদের টিকা দেই, আমরা জানি তালিকা, যে সম্প্রসারিত যে টিকাদান কর্মসূচি, প্রত্যেকটা ওয়ার্ডে এইচএ আছে, এফডব্লিউ আছে, সিএসসিপি আছে, ব্র্যাকের কর্মী আছে, এদেরকে মিলে আমরা যদি এখন একটা জরিপ করতে দেই, কার কত বয়স, তাদের এনআইডি নাম্বার, তাদের বয়স, জন্ম তারিখ, এগুলো দিয়ে যদি একটা তালিকা করে ফেলি, তারপরে আমরা যে ক্রাইটেরিয়াতে যারা পড়ে তাদেরকে যদি টিকা দিতে যাই, তাহলে আমার মনে হতো যে এটা একটু স্বচ্ছতার সাথে হতো। আরেকটা কথা যেটা সাইফুল ভাই বলেছেন যে এই মধ্যস্বত্বভোগী মানে আরেকটা কোম্পানিকে কেন যুক্ত করতে হলো, আমাদের যেখানে টিকার এত বড় সক্ষমতা আছে, সেখানে এই কিছু ঘর তৈরি করা, পরিবহন করা, তার জন্য কাউকে দিতে হবে, এটা আনফর্চুনেট কিছুটা। আরও একটা বিষয় আছে যে আমাদের টিকাকর্মী যারা, আমাদের স্বাস্থ্য সহকারী, তারা এতদিন টিকা দিয়ে আসছে, তো তাদেরকে সরিয়ে আমাদের অন্যদের দিয়ে টিকা দিতে হবে, আমি এটাকে খুব মানে ওয়াইজ মনে করি না। জি, আসলে এটা কতটা বাস্তবসম্মত বা কতটা প্রয়োজন, এটা নিয়ে অধ্যাপক আফমরুল হক আপনি শুনছিলেন, এই বিষয়টি যদি একটু বলেন। জি, আমি প্রথম দিনই যেদিন শুনেছিলাম যে ডিসি সাহেবদের নেতৃত্বে কমিটি করে লিস্ট করেছে, সেদিনই আমি কোন চ্যানেলে জেনে এসেছিলাম, সেদিনই বলেছিলাম এটি আমার মনোপুত নয়, এবং আমি মনে করি, এখনো মনে করি, দিস শুড বি দি লিডারশিপ শুড বি দ্য সিভিল সার্জন। এবং আমাদের ব্যানার্জি সঠিকভাবে বলেছে, সে অতপ্রতভাবে জড়িত ছিল, আমিও আমার সময় কয়েক বছর দেখেছি। উই হ্যাভ গট এ ভেরি স্ট্রাকচারাল সিস্টেম, তারা জানে কে কোথায় কোন জায়গায় কীভাবে নিতে হয়, কোন জায়গায় নিতে হয়, এবং একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আমাদের এই স্ট্রাকচারটি আছে। এখন যেটি আমাদের করতে হবে এবারে সিলেকশন প্রসিডিওর, যে কাকে দিতে হবে, সেইখানে আমাদের জনপ্রতিনিধি, ইউনো এদের সহায়তা করে যদি আমাদের ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হতো যে 80 and above দিব, মুক্তিযোদ্ধাদের দিব এবং এদেরকে দিব এবং বাচ্চাদেরকে দিব না, তাই সেটা তো লিস্টটা আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের এফডব্লিউবি আছে, আমাদের জনপ্রতিনিধি আছে, সবাই মিলে একটা এলাকায় 5-6 হাজার লোক একটা কমিউনিটি ক্লিনিকের আন্ডারে আছে, এই 6 হাজার লোককে ক্রাইটেরিয়া ফিল আপ করে দেওয়া কিন্তু খুব বেশি প্রবলেম নয়। তো তাদেরকে কিন্তু এর মধ্যে আনা হয়নি। এই ডিসি সাহেব দেবেন ইউনোর কাছে, ইউনো দেবে চেয়ারম্যানদের কাছে, চেয়ারম্যান দেবে মেম্বারদের কাছে, আর ওই শাড়ি বিতরণ আর চাল দেওয়ার মতো হবে। আবার যে পয়সা দিবে তার নাম ওখানে উঠবে, যে পয়সা দিবে তার নাম উঠবে না। এই ঘটনা আমি 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 মনে করি ঘটবে, এবং এই খুবই করাপ্ট সিস্টেম, এটা একেবারে করাপশনের অন্ধে অন্ধে প্রত্যেকটা জায়গায় জড়িত। আমরা স্বীকার করি না, করি কি করি না আমি জানি না, বাট দিস ইজ এ ভেরি 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 করাপ্ট সিস্টেম। সেটা আমি মোটেই পছন্দ করি না। আমি মনে করি এর নেতৃত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে থাকা উচিত, এন্ড উই হ্যাভ গট এনাফ ক্যাপাসিটি টু ডু ইট। আপনাদের সংসদীয় কমিটি থেকে এই বিষয়ে পরামর্শ দেওয়ার তো নিশ্চয়ই সুযোগ আছে, এবং আপনারা সে বিষয়ে কি করবেন ভবিষ্যতে, বা সেই উদ্যোগ বা সেই পদক্ষেপের কথা যদি একটু বলেন। আমার কাছে আসলে আমি তো অবশ্যই আমি যে কথা বলছি সে কথার উপরে স্ট্যান্ড করবো। জি, এখন আমাদের এছাড়া আর অন্যান্য বিষয়ে করণীয় কি? এর ছাড়া আমাদের অন্যান্য বিষয় আপাতত যে ভ্যাকসিনটি আসছে, কখন আসছে সেটি আনার দায়িত্ব সরকারের বিভিন্ন এজেন্সি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ, ফরেন মিনিস্ট্রি সহ নানান ব্যক্তিত্ব ইনভলভ, সেটি যত তাড়াতাড়ি এনে ফেলা যায় সেটি ব্যাপার। এবং এটি এনে আমি মনে করি যে ইন্ডিয়াতে যেমন একটি ড্রাই রান করা হচ্ছে অন্য ভ্যাকসিন দিয়ে, এই ভ্যাকসিন না কিন্তু তারা টেস্ট রান করছে, সেটা আমি মনে করি আমাদের টেস্ট রান এখন করা উচিত যে আমরা এটি পারবো কিনা। তো সুতরাং সেইটা করতে পারলে আমরা বুঝতে পারতাম যে আমাদের কোথায় কোনো অসুবিধা সক্ষমতা আছে কিংবা সক্ষমতার ঘাটতি আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং আমাদের সাথে ছিলেন গ্লোব বায়োটেকের মহিউদ্দিন, তাকেও। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।